স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুচলে, সাথে আছে আমি শামীম জাহেদি। কোরবানির ঈদে 65 থেকে 70 লাখ পশুর চামড়া সংগ্রহ করা হবে বলে আশা করছে চামড়া ব্যবসায়ীরা। আর ঈদের দিনের 4-5 দিন আগে নির্ধারণ করা হবে মূল্য। আজ আমাদের আলোচনার বিষয় কোরবানির পশুর চামড়া। এ নিয়ে আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান এবং চামড়া শিল্প বিশেষজ্ঞ এবং বিসিকের সাবেক উপমহাব্যবস্থাপক জালাল উদ্দিন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখিনি একটি প্রতিবেদন। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার মিলে দেশে চামড়ার চাহিদা রয়েছে প্রায় 22 কোটি বর্গফুট। চাহিদার 50 থেকে 15% সরবরাহ করা হয় কোরবানির ঈদে, আর বাকি চামড়া সংগ্রহ করা হয় দেশের বিভিন্ন হাট ও রোজার ঈদের সময়। আগামী কোরবানির ঈদে গেল বছরের তুলনায় 10 থেকে 15% বেশি চামড়া সংগ্রহ করা যাবে আশা চামড়া ব্যবসায়ীদের। গত বছর যেমন 55 থেকে 60 লক্ষ পিস চামড়া আমরা সংগ্রহ করেছি, এবছর আমরা আশা করি যে 65 থেকে 70 লক্ষ পিস চামড়া আমরা সংগ্রহ করতে সক্ষম হব। চামড়া সংগ্রহ করতে প্রতি বছরই ব্যবসায়ীদের ঋণ সহায়তা দেয় ব্যাংকগুলো। এবার এ খাতে ঋণের পরিমাণ আরও বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। 15 থেকে 20% চামড়া আরও বেশি সংগ্রহ হবে, সুতরাং আমরা আশা করি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এই বছর ঋণ আরও বৃদ্ধি করবেন এই সেক্টরে। চামড়ার দাম নির্ধারণ করে চামড়া সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন মিলে। সেই অনুযায়ী সারা দেশে এলাকা ভেদে বিভিন্ন দামে চামড়া কেনেন ব্যবসায়ীরা। এবারও ঈদের কয়েকদিন আগে চামড়ার দর ঠিক হবে বলে জানান ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে নির্ভরশীল মূল্যটা, এটা কিন্তু প্রতি সপ্তাহে প্রতিদিন কিন্তু প্রাইস চেঞ্জিং হতেছে। এখন মূল্য নির্ধারণটা আমরা হয়তো ঈদের 5-7 দিন আগে আমরা নির্ধারণ করব। প্রতি বছরই মৌসুমি ব্যবসায়ীরা বাজারে চামড়ার দাম বাড়ানোর পাশাপাশি অনেক চামড়া নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি। 24 ঘন্টার মধ্যে চামড়া লবণ দিতে হবে, লবণ দিতে পারছে না, না দেওয়ার ফলে চামড়াটা নষ্ট হয়ে যাচ্ছে। তারা বরঞ্চ এই ট্রেডে আরও ক্ষতি করতেছে, ব্যবসা ক্ষতি করতেছে। তাই চামড়া কেনা বেচা থেকে মৌসুমি ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব টিপু সুলতান এবং জনাব জালাল উদ্দিন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব সুলতান, আপনার কাছে প্রথম প্রশ্ন আমার কাছে আপনার কাছে যেটা হচ্ছে, প্রতি বছর আমরা যেটা দেখে থাকি যে ঈদের ঠিক 4-5 দিন আগেই চামড়ার দাম নির্ধারণ করা হয়ে থাকে এবং এর ফলে এক ধরনের ব্যবসায়িকরা তদুল্যমনতে থাকেন, তারা আসলে দাম কেমন নির্ধারণ হবে, একটা অস্বস্তি বিরাজ করে। আপনার কি মনে হয় যেটা একটা দাম নির্ধারণটা হওয়া উচিত একটা ভাবে, যেটা আগামী 2 বছর বা 3 বছরের জন্য একটা স্ট্যাটিক দাম থাকলে, তাহলে কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা হয় কিনা? এটা ধন্যবাদ আপনাকে। দামটা নির্ধারণ করা অবশ্যই উচিত। আমাদের দামটা নিয়ে আমরা ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন, যেটা আপনি আমাদের প্যারেন্টস অর্গানাইজেশন সেক্টর চামড়া, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং আজকেই বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের একটা মিটিং আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দামটা নির্ধারণ করা হয় সবসময় ঈদের 3-4 দিন আগে, কিন্তু এই বিষয়টা কি আসলে আগে থেকে ঠিক করা উচিত, আরো আগে থেকে ঠিক করা যায় কিনা? তাহলে একজন যারা ব্যবসায়ী তার ব্যবসা প্ল্যান করতে সহজ হয়, সুবিধা হয়। না, আমরা একটু সমঝোতার মাধ্যমে এই দামটা নির্ধারণ করি। ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন আমাদের নিয়ে বসে দামটা নির্ধারণ করে। তবে 2-4 দিন 5 দিন আগে হইলেই মনে হয় বেটার। এটা আচ্ছা, এর বেশিও আপনি চান না? না, এই টাইমে হইলেই ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ জনাব সুলতান। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আহমেদ, আপনার কাছে প্রশ্ন, যে দামটা নির্ধারণ কি 3-4 দিন আগে করাটা কি ভালো, নাকি আরো আগে থেকে, আমি যদি বলি 1 বছর আগে থেকে ঠিক করা থাকে, তাহলে কি ব্যবসা করতে সুবিধা হয় কিনা, নাকি সমস্যা কোথায়, সুবিধা কোথায়? এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, কারণ ব্যাংক থেকে টাকা দেওয়া হয় এই চামড়া কেনার জন্য। তো ব্যাংক থেকে এনাদেরকেও চামড়া কেনার টাকা দেওয়া হয়, আবার ট্যানারি মালিকদেরকে দেওয়া হয়। এখানে ওভারল্যাপিং হয়ে যায়। আবার কিছু কিছু মৌসুমী ব্যবসা আছে, তারাও নিজস্ব অর্থায়ন করে কিনে। তখন হয় কি চামড়ার দামটা এদিক ওদিক হয়ে যায়। কোথাও দেখা যাচ্ছে একটা চামড়া 2000 টাকায় বিক্রি হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে একটা চামড়া 1000 টাকায় বিক্রি হচ্ছে। এতে করে এই যে আপ ডাউনটা হচ্ছে, এটা যদি আমরা যদি গত বছরের ট্রেন্ড দেখি, তাহলে একটা বেঞ্চমার্ক ছিল যে একটা চামড়ার দাম এত থেকে এত হবে, ওইটা থেকে তো এখন সেটা সম্ভব সুযোগ নাই। তো সমন্বয়টা হচ্ছে না বলে তো আমাদের এটা হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে যদি একটা সমন্বয় থাকতো, এই সমন্বয় হয় অনেক ট্রেনের মালিক ভিতরে ভিতরে কিন্তু তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করে, টাকা ইনভেস্ট করে দেয়, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আড়তে টাকা পাঠিয়ে দেয়। এতে করে যারা পোস্তা ব্যবসায়ী, মেন ব্যবসায়ী, তারা কিন্তু মার খেয়ে যায়। তাদের এত টাকা ব্যাংক দেয় না অনেক সময়। ট্রেনের যেহেতু ইনভেস্টমেন্ট বেশি, তাদেরকে টাকা দিতে ব্যাংকওয়ালারা উৎসাহ বোধ করে, তখন এই পোস্তাওয়ালারা কিন্তু এই ক্ষেত্রে
সেক্ষেত্রে মার খেয়ে যায়। জনাব সুলতান, আপনার কি মনে হয় কাদের এই চামড়া সংগ্রহের দায়িত্ব থাকা উচিত বিশেষ ঈদের সময়? তাদের চামড়া সংগ্রহের দায়িত্ব থাকা উচিত ট্যানারি যারা মালিক তারা করবেন, নাকি যারা স্কিন এবং হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা যারা আছেন ব্যবসা করেন তারা করবেন? কাদের করা উচিত, নাকি সবাই করতে পারে? দামটা না, চামড়া সংগ্রহটা কারা করতে পারে? সংগ্রহটা তো অ্যাকচুয়ালি আমরা র হাইটটা আমরা পারচেজ করি, আপনারা করছেন। আর র হাইটটা মেইনলি আমরাই যোগান দেই টোটালি পোস্তা আরবদার বিন্দুরা। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন এটাকে কন্ট্রোল করে, তারাই উদ্যোক্তা এটা। আচ্ছা, তারাই এটাকে যোগান দেয় আর টোটালি। প্রতি বছর আরেকটা বিষয় থাকে যে ব্যাংক লোনের ব্যবস্থা হয়ে থাকে। সাধারণত আমাদের দেশের যারা চামড়া ব্যবসায়ী আছেন তারা এই সময় ঈদের মৌসুম ব্যাংক থেকে লোন করেন। এই বছর আপনারা কেমন লোন পাচ্ছেন বা এই জাতীয় কোনো আলোচনা হয়েছে কিনা ব্যাংকগুলোর সাথে আপনাদের? ব্যাংকে তো আমরা মিডিয়ার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে বলতে হয়রান, কিন্তু ব্যাংক আমাদের তো কোনো ফাইন্যান্স করে না। অ্যাকচুয়ালি আমাদের ফাইন্যান্স করা উচিত। ব্যাংকে প্রতি বছর ব্যাংক লোন দিচ্ছে, সরকারি ব্যাংকগুলোর কথা আমি যদি বলি, তারা প্রতি বছর লোন দেয়। খুবই আমাদের পোস্টায় আপনি খবর নিয়ে দেখেন, তদন্ত করে দেখেন কয়জন লোককে তারা টাকা দেয়। এক্ষেত্রে তাহলে টাকাটা কারা পায়? ট্যানারি মালিকদেরকে উৎসাহ, বললাম না, ব্যাংকওয়ালারা উৎসাহ বোধ করে ট্যানারি মালিকদেরকে টাকা দিতে, এবং সেখানে তারা যেহেতু ট্যানারি একটা অর্গানাইজড প্রতিষ্ঠানের কারণে তারা ট্যানারি চালাচ্ছে, ট্যানারি প্রোডাকশন দিচ্ছে, তারা এক্সপোর্ট করছে। এনারা তো এক্সপোর্ট করছে না, এরা তো জাস্ট একটা ট্রেড বডি, এরা ব্যবসা করছে। কিন্তু উচিত ছিল এই স্ট্রিমে টাকাটা দেওয়া, কিন্তু টাকাটা ওই ভিন্ন স্ট্রিমে ভাগ হয়ে যায়, যার জন্য এনাদেরও দুর্গতি হচ্ছে। ট্যানারি এলাকার মধ্যে ব্যাংকের তো একটা লজিক নিশ্চয় আছে, তার ব্যাংকে চিন্তা করতে হয় লোনটা তাকে রিটার্ন পেতে হবে, রিকভারি করতে হবে। সেক্ষেত্রে আমার ধারণা যে অর্গানাইজড ব্যবসা প্রতিষ্ঠান সেখানে তার সুবিধাটা বেশি। এরা তো 100 বছরের পুরনো ব্যবসায়ী, সুতরাং মেন চামড়ার ব্যবসায়ী কিন্তু এনারাই। যখন এই দেশে ট্যানারি ছিল না, কিন্তু কলকাতার চামড়া সাপ্লায়ার কিন্তু এনারাই ছিল। পূর্ব পাকিস্তান থেকে বা পূর্ব বাংলা থেকে ওই পশ্চিম বাংলায় কলকাতার চামড়া সাপ্লায়ার এনারাই ছিল। এনারা কিন্তু ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, সুতরাং এদের মূল্যায়ন কিন্তু সেভাবে হয় না। আপনি দেখেন যে উদ্যোক্তা আমরা, এটাকে আমরা আমদানি করি, এটাকে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এটা যোগান দেই, সরবরাহ করে থাকি। সরবরাহ করার পর তাদের কাছে আমরা দিই। আপনি কি একটু বলবেন জনাব সুলতান যে আপনার সংগ্রহ পদ্ধতিটা কি, কিভাবে আপনারা সংগ্রহ করে থাকেন? সংগ্রহের পদ্ধতিটা হচ্ছে, ধরেন বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশের মধ্যে ব্যাপারী আছে, ব্যাপারীর মারফতে আমরা ব্যবসাটা পরিচালনা করে থাকি। মূলত ধরেন একটা ব্যাপারীকে 5 লাখ টাকা দিলাম আমরা অ্যাডভান্স, এই ঈদের সময় একটা ওটি দিতে হয় তাদের। 5 লাখ টাকা অ্যাডভান্স দিলে ধরেন 15-20 লাখ টাকার মাল নিয়ে আসে। এই ঠিক একটা ব্যাপারীকে এক ডিস্ট্রিক্টে দিলাম, আরো আরেক ডিস্ট্রিক্টে 5টা ব্যাপারীকে দিলাম, ঠিক এইভাবে তারা অর্গানাইজ করে মালটাকে নিয়ে আসে। এরপরে আপনারা ঢাকায় এসে পোস্তায় এসে এটাকে ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ, লবণজাত যদি করতে হয় লবণজাত করি আমরা, লবণ করে এটা ধরেন এটা রেখে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করে দেই আমরা। ধন্যবাদ জনাব আহমেদ। এই যে সংগ্রহ করা হচ্ছে চামড়াগুলো, এক্ষেত্রে কিছু ডিফেক্ট দেখা যায়, চামড়ায় কিছু ক্ষতি হয়, বিশেষত ঈদের মৌসুমে, যখন অনেকেই চামড়া সংগ্রহ করেন যারা চামড়া ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত নয়। এই ক্ষতিগুলো আসলে কি এবং মূলত কারণটা কি? না, এখানে জিনিসটা দেখতে হবে যে ঈদের চাপটা কেমন। কারণ আমরা প্রতি বছর সারা বছরে প্রতিদিন আপনার গরুর চামড়া গরু জবাই হচ্ছে 12,800 টাকা পার ডে বাংলাদেশে। সেখানে এক ঈদের এই 3 দিনেই আপনার 14 লাখ 14.5 লাখ গরু ছাগল জবাই হচ্ছে। গরু এবং ছাগল মিলে জবাই হচ্ছে, ছাগল আরো বেশি জবাই হচ্ছে। সুতরাং এই যে এই চাপটা সহ্য করবে কেমন? তো যার জন্য এখানে সবকিছুতে এলোমেলো হয়ে যায়, এবং মৌসুমে কিছু বুচার চলে আসে। বুচার বলে তো তারা মাইন্ড করে, মাংস ব্যবসায়ী আসে, তারা গরু কাটে, এবং তাতে হয় কি ফ্লে কাট হয়। তারপরে বিভিন্ন আর একটা জিনিস লক্ষ্য করা যায়, আপনার মফস্বলেও হয়, ঢাকাতেও আপনারা লক্ষ্য করেছেন, ছাগলের চামড়া ছাড়ানোর পরে তারা ঝাড়াঝাড়ি করে, টানাটানি করে। আচ্ছা, এটাকে সাইজ বাড়ানোর জন্য করে, কিন্তু এর যে ফাইবার স্ট্রাকচারটা ধ্বংস হয়ে যায়, তাদের চামড়ার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু ওরা এই শিক্ষায় শিক্ষিত না, সুতরাং এই শিক্ষাটা তাদেরকে দেওয়া হয় নাই। মৌসুমী ব্যবসায়ীগুলো বিশেষ করে এরা অনেক প্রবলেম সৃষ্টি করে। তো আমরা আপনাদের মাধ্যমে মৌসুমী ব্যবসায়ীদের বলতে চাই এবং অনুরোধ করতে চাই, তারা যদি মূলত এই ব্যবসাটা পরিচালনা করতে চায়, মৌসুমী তো সিজনাল ব্যবসা করে, বুঝেন আপনি, যদি সিজনাল করে তো সেই ক্ষেত্রে কোনো এক্সপার্ট লোকের মাধ্যমে করুক, তারা ইনভেস্ট করুক। এক্সপার্ট লোকের মাধ্যমে না করলে এটা অনেক প্রবলেম। জনাব সুলতান, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটু বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি কোরবানির চামড়া নিয়ে। এ নিয়ে আমাদের সাথে আলোচনা করছেন স্টুডিওতে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান এবং চামড়া বিশেষজ্ঞ এবং
ও বিসিকের সাবেক উপমহাব্যবস্থাপক জালালউদ্দিন আহমেদ। যারা টিপু সুলতান এবং জালালউদ্দিন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব আহমেদ, আপনার কাছে এবার আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রতি বছর ঈদের সময় চামড়া প্রক্রিয়াকরণের ক্ষেত্রে একটা বড় উপাদান হচ্ছে লবণ। এই লবণের সংকট দেখা দেয় বা লবণের গুণগত মান নিয়ে অনেক কথা হয়ে থাকে। তো আপনার কি মনে হয় আমাদের দেশে যে আমরা যখন যদি বলি ভালো চামড়া যদি আমরা প্রক্রিয়া করতে চাই, তৈরি করতে চাই, সেক্ষেত্রে লবণের মানটা কেমন হওয়া উচিত এবং যে লবণ আমরা পাচ্ছি সেটা কি আসলে মানসম্মত কিনা? আসলে আমাদের এখানে যে চামড়ার জন্য লবণটা আসে মানে আনরিভাইজড অবস্থায় আছে, এরা মানে আনরিফাইন্ড অবস্থায় আছে। সুতরাং এই লবণটা এর মধ্যে কাদা অনেক কিছু থাকতে পারে, থাকেই। তো সেই লবণটা প্রেফারেবল না, কিন্তু আমাদের উপায় নাই। আর আমাদের লবণ যেহেতু আমাদের নিজস্ব লবণ, আমরা এটাকে প্রেফার করি। কিন্তু এই চামড়ার সংরক্ষণের জন্য মেন লবণ যেটা দরকার, যেটা সবসময় পরম্পরা হিসাবে ইউজ করেছি আমরা, সেটা হচ্ছে রক সল্ট এবং আমদানি করা রক সল্ট। আমাদের আমাদের তো খনি নাই, লবণের খনি, সেটা আমদানি করা রক সল্ট, এবং সেই রক সল্ট যদি আমরা ইউজ করি প্রপারলি, এবং সেটা খুব ভালো। জনাব সুলতান, আপনার কি মনে হয় যে এই আমরা যদি আমাদের চামড়ার মান বাড়াতে চাই, সেক্ষেত্রে যদি অন্য লবণ যদি অন্যখান থেকে আমরা সংগ্রহ করতে হবে, সেটা কি আপনার ব্যবসা হয়তো এই মুহূর্তে খরচ বেড়ে যাবে, কিন্তু সেটা কি করা উচিত কিনা বা সেদিকে আপনাদের নজর দিচ্ছেন কিনা, চিন্তা করছেন কিনা? তো আমরা লোকাল লবণটা যেটা দেশে উৎপাদন হয়, দেশে উৎপাদন যে লবণটা হয়, সমুদ্র থেকে যে লবণটা আসে, সেটা একটু কাদা মিশ্রিত থাকে। আচ্ছা, এটাকে যদি একটু আরো রিফাইন করে হয়, রিফাইনটা করে নিলে এটা খুব সুন্দর হবে। এবং এই লবণটা যদি আমরা এই চামড়াতে লাগাই, গুণগত মান অনেক ভালো থাকে। আর না হয় ইন্ডিয়ান লবণ ধরেন আমরা আনলাম ইম্পোর্টেড থেকে, আমরা চেষ্টাও করেছিলাম আনলে, এটাতে ইউরিয়া থাকে। ইউরিয়া থাকলে সেই ক্ষেত্রে গুণগত মানটা লবণের এই চামড়ার কমে যায়। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি দেশীয় লবণটা যদি সবাই ব্যবহার করে, চামড়াটা ভালো থাকবে এবং গুণগত মানটাও ঠিক থাকবে। ধন্যবাদ জনাব আহমেদ। চামড়ার আমরা যদি ভ্যালুয়েশন করতে চাই, এখন আমরা তো ফিনিশ লেদার বাইরে এক্সপোর্ট করতে পারি, র হাইট বা ওয়েট ব্লু যেটা আগে করা যেত এখন করা যায় না, এখন শুধু ফিনিশড করতে পারি আমরা। এই ভ্যালুয়েশন আসলে বাড়াতে গেলে আর কি করা উচিত শুধুমাত্র আমরা করতে চাই? অ্যাকচুয়ালি ৭২ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন কিন্তু আমরা সেই ওয়েট ব্লু অবস্থাতেই ছিলাম। আচ্ছা, বা তার ২-১ বছর আগে কিন্তু আমরা র স্টেজে ছিলাম, যেটা বলছিলাম না যে কলকাতায় আমরা সাপ্লাই করতাম চামড়া, কাঁচা চামড়া সাপ্লাই করতাম। তারপরে ৭২ সালে এটা বন্ধ হয়ে গেল, তখন আমরা শুধু ওয়েট ব্লু এক্সপোর্ট করতাম। সেই ওয়েট ব্লু এক্সপোর্ট করতে ৯০-এর দশকে এসে, ৯০ ঠিক না ৮০-এর শেষের দিকে এসে আমরা ওয়েট ব্লুটা ব্যান করে দিলাম। এখন ফিনিশড অ্যান্ড ক্রাস্ট লেদার এক্সপোর্ট হচ্ছে। তো ভ্যালু এডিশন কিন্তু আমাদের হচ্ছে, ওয়েট ব্লু এলো, ওয়েট ব্লু এখন ক্রাস্ট থেকে ফিনিশ, ক্রাস্টও বন্ধ হয়ে যাবে এবং ফিনিশও বন্ধ করার জন্য গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে। বিকজ ভ্যালু এডিশন অর্থাৎ প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য সেখানে ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট বেশি হবে, এক্সপোর্ট বেশি হবে। আপনি দেখেন আমাদের যে চামড়ার এক্সপোর্ট বর্তমানে ৭,৫০০ থেকে ৮,০০০ কোটি টাকা, তার 60 to 65% এখন প্রোডাক্টে চলে গেছে। এবং এখানে একটা মজার জিনিস হচ্ছে যে অ্যাডিশনটা হচ্ছে, এখানে লেবার ফোর্স খুব বেশি লাগে। একটা জুতার ফ্যাক্টরি, বড় জুতার ফ্যাক্টরি করতে গেলে আপনার ৫০০, ৭০০, ১,০০০ লাগে, কিন্তু একটা ট্যানারি, বড় ট্যানারি আপনার 5 মিলিয়ন পার মান্থ যদি করেন, এর ৪০-৫০ জন লোকে হয়। কিন্তু এখানে 5 মিলিয়ন প্রোডাকশন ফর শু এই যদি করতে যান, এখানে ৫০০-১,০০০ লোক লাগে। ভ্যালুয়েশন কিন্তু একদিকে টাকার দিকে দেখলে হবে না, আপনার আর্থসামাজিক উন্নয়নও যে ভ্যালুয়েশন হচ্ছে এটা দেখতে হবে। তো আলটিমেটলি ইন্ডিয়াতে তো চামড়া এক্সপোর্ট বন্ধ, আমরাও সেই পথে আগাচ্ছি, আমাদেরও চামড়া এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে এবং প্রোডাক্ট হচ্ছে, এবং বড় বড় শু ইন্ডাস্ট্রি বাংলাদেশ এখন হয়েছে, বিদেশি ব্র্যান্ড আইটেমগুলোও এসে গেছে। তো খুব আশাবাদী আমরা যে ২-১ বছরের মধ্যে হয়তো আমরা চিন্তা করবো যে না, আমাদের আছে আমরা এক্সপোর্ট করতে, ফিনিশ করতে হবে না, আমরা বরং ফিনিশ প্রোডাক্ট এক্সপোর্ট করবো বাইরে, সেটাই আসলে আমাদের লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ জনাব আহমেদ। জনাব সুলতান, আপনার কাছে প্রশ্ন যেটা হচ্ছে, আমরা যেহেতু চামড়া নিয়ে আলোচনা করছি, একটা বিষয় আমাদের আলোচনা করতেই হয়, সেটা হচ্ছে হাজারীবাগে আমাদের যে ট্যানারি যেগুলো আছে সেগুলোর রিলোকেশনের একটা কথা হচ্ছে বহুদিন থেকে, আমরা জানি না সেটা কবে হবে, সাভারের কথা। এক্ষেত্রে যদি বলা হচ্ছে 2016-এর মধ্যে হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে আপনারা যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছেন, ব্যবসায়ী আছেন, আপনারা কি আসলে প্রস্তুত কিনা এবং আপনাদের অবস্থা কি সেখানে? ধন্যবাদ আপনাকে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 266 জন লিস্টেড আড়তদার নিয়ে আমরা ব্যবসা পরিচালনা করতেছি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। তো সেই ক্ষেত্রে
শিল্প মন্ত্রণালয় থেকে অনেক তাগিদ আছে যে এটা শিফটিং হবে, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও অনেক তাগিদ আছে এটা শিফটিং হবে। তো টুডে অর টুমোরো চলে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এখন আমার কথা হচ্ছে যে আমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের জন্য যদি জমি বরাদ্দ করা হয়, ট্যানারি শিল্প ওখানে শিফটিং করা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে, আমাদের কি হাল এই হবে? পরিকল্পনার মধ্যে আপনার অন্তর্ভুক্ত নন না, তাইলে আমরা চাচ্ছি যে তাদের পাশাপাশি যদি আমাদের 265-66 জন আড়তদারের জন্য জায়গা বরাদ্দ করার পর সেখানে যদি ব্যবসা বাণিজ্য পরিচালনা করার সুযোগ করে দেওয়া হয়, তাইলে আমরা সবসময় তাদের পাশাপাশি থাকতে চাই এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্য অনর্গল চালিয়ে যাওয়ার জন্য আমাদের ইচ্ছা। আর তাদের থেকে যদি দূরে থাকি আমরা, লেবার কস্ট থেকে শুরু করে দেখেন আপনি কস্টিং প্রাইস যে অটোমেটিক্যালি বেড়ে যায়, তো কস্টিং প্রাইস বেড়ে গেলে আমরাও তাদের থেকে দূরত্ব থাকাটা ব্যবসায় অনেক প্রবলেম ক্রিয়েট হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদেরকে এই 265 জন আড়তদার ভাইদের জন্য এবং চামড়ার খুব ভবিষ্যৎ ভালো চিন্তা করে আমাদের তাদের সাথে শিফটিং করে দেখ। যদি চলেই যায়, যেতেই হয় আমাদেরকে ওই ট্যানারি শিল্পের সাথে, আমরাও চাচ্ছি যেমন আমাদের পাশাপাশি। ধন্যবাদ, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। এখানে ওটার কথার সঙ্গে আমি একটু বলি, এটা আর্থসামাজিক কিছু প্রবলেম এখানে ক্রিয়েট হবে কিন্তু, আর যার জন্য হাজারীবাগ উঠিয়ে দেওয়া হচ্ছে সে প্রস্তাব, তো সেটাও একটা ব্যাপার। আমি সেটাই বলতে চাচ্ছিলাম পলিউশনটা হচ্ছে সেটাই, যে লবণ তারা ইউজ করছে এবং লবণের যে স্যালাইনিটি বুড়িগঙ্গায় যাচ্ছে, স্যালাইনিটি কিন্তু টিডিএস মাত্রা বাড়িয়ে দেয়। টিডিএস মাত্রা বাড়লে ওখানে যে লতা গুল্ম, গ্রিন অ্যালগা, ফিশারিজ এভরিথিং কিন্তু ধ্বংস করে দেয় টিডিএস এর প্রভাবে। তো ওই প্রস্তাব যদি না সরায় তাহলে কিন্তু হাজারীবাগের যে উদ্দেশ্য নিয়ে সরানো হচ্ছে সেই উদ্দেশ্য কিন্তু অর্ধেকটা বাস্তবায়ন হবে। সুতরাং এই ট্যানারির সঙ্গে প্রস্তাব থেকে কিন্তু ঢাকা থেকে সরাতে হবে, নাহলে ঢাকার পলিউশন কিন্তু 50% থেকেই গেল। কারণ ট্রিটমেন্টের বা শোধনের এক বড় অংশ হয় র হাইট, এবং তখন যে বর্জ্য তৈরি হচ্ছে সেই বর্জ্য ট্রিটমেন্ট করার কোনো ব্যবস্থা এখানে প্রস্তাবও নাই। না না না, এটা কি যেটা জনাব সুলতান বলছিলেন যে এটা যদি তাদেরকেও যদি শিফট করে নেওয়া হয়, সাভারে নেওয়া হয়, কিন্তু নিশ্চয়ই সেখানে সরকারের বা যারা আছেন তাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে সেখানে পর্যাপ্ত জমি নাই, প্লট নাই, সেখানে নিতে পারবে না। কিন্তু সেটা না করলে আমরা কি এইখানে প্রস্তাবেই যদি একটা ব্যবস্থা করা যায়, একটা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান করা যায়, তাহলে তো এই দূষণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আপনার কি মনে হয়? কিন্তু প্রস্তাব যে এরিয়াটা সেটা হচ্ছে বসতিপূর্ণ, ঘন বসতিপূর্ণ এরিয়ার মধ্যে প্রস্তাব এলাকাটা আছে, যেহেতু এটা 100 বছরের পুরনো, এটা রয়ে গেছে পরম্পরায়, বংশ পরম্পরায় ব্যবসা, কিন্তু এটাকে সরাতে হবে, সোজা কথা। এটা না সরালে কিন্তু আমার যে উদ্দেশ্য নিয়ে ঢাকাকে আমরা বাঁচাতে চাচ্ছি সেই উদ্দেশ্য কিন্তু বাঁচবে না। কিন্তু সাভারে যদি জায়গা না থাকে, যে কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি জায়গা নিতে হবে? গভর্নমেন্ট ইচ্ছা করলে কি না পারে, জায়গা নিতে হবে। দরকার হলে ধলেশ্বরী নদীর অপর পারে প্রচুর জায়গা আছে, তাদের জন্য আলাদা একটা সেট মার্কেট করে দিল, নৌকায় করে বার্জে করে চামড়া আসা যাওয়া হবে। কিন্তু এই পোস্তা থেকে এই ঠেলাগাড়িতে বা ট্রাকে করে যাওয়া আসা, একটা চামড়া পার স্কয়ার ফিটে 2 টাকা বেড়ে গেল। কিন্তু এখানে যদি ওই ধলেশ্বর ওই পারে থাকে 5 পয়সা 10 পয়সা বাড়বে। আমরা আশা করব সেই আপনাদের যে পরামর্শ সেটা কর্তৃপক্ষ গ্রহণ করবেন এবং আমাদের চামড়া শিল্পের উন্নতি নিশ্চিত হবে। জনাব জালালউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনাব টিপু সুলতান, আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার। খাতুনগঞ্জ থেকে মতিঝিল,